রহস্য যখন গভীরে, লিখেছেন বরেন গঙ্গোপাধ্যায়। সাহিত্যিক অরিন্দম বসু বললে কারো পক্ষেই চেনা সম্ভব নয়, কিন্তু যে ছদ্মনামে তিনি লেখেন সেই বাজ পাখির কথাই যদি বলি, এক বাক্যে সবাই লাফিয়ে উঠবে, ওরে বাস, দারুণ লেখক। বাজ পাখির নাম এখন ঘরে ঘরে। প্রায় 150-র ওপর তিনি বই লিখেছেন। প্রতিটি বই তাঁর সাড়া জাগানো। এর মধ্যে রক্তচোষা নিশাচরের তো জবাব নেই। রেকর্ড বিক্রি। বইটি বেরুবার 1 মাসের মধ্যেই 5টি এডিশন খতম। ভাবা যায়? সন্দেহ নেই, বইটি একবার পড়তে শুরু করলে নাওয়া খাওয়া সব মাথায় ওঠে। বইটির পাতায় পাতায় ভয়ঙ্কর সব উত্তেজনা আর ভয়। যত সাহসী হও না বাপু, ভয়ে বুক ঢিপ ঢিপ করবেই। একবার নাকি এক বৃদ্ধ ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছিল বইটি পড়তে পড়তে। অরিন্দম বাবু তাই পরবর্তী এডিশনের সময় আলাদা একটা ফ্ল্যাপে সাবধানবাণী জুড়ে দিয়েছিলেন বইটির সঙ্গে। সাবধান সাবধান, এই বই কখনো রাত্রে পড়িবার চেষ্টা করবেন না। যদি করেন এবং তার জন্য যদি কোনো বিপদ ঘটে, লেখককে কোনোভাবেই দায়ী করা চলিবে না। অরিন্দমবাবুর রক্তচোষা নিশাচরই নয়, কালের করাল ছায়া, ভয়ঙ্করের ডাক, মৃত্যুর হাতছানি ইত্যাদি বইগুলোও যে বাংলা সাহিত্যে দারুণ আলোড়ন তুলেছে, সে কথা আর নতুন করে না বললেও চলে। ওসব নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকম আলোচনাও হয়। যোগ্য লেখকের যোগ্য বিচার হওয়াটাই স্বাভাবিক। তা হোক, আমরা সেসব প্রসঙ্গে যাব না। আমরা আজ ওর জীবনের যে ঘটনার কথা বলতে যাচ্ছি, সেটাও কম ভয়ঙ্কর নয়। তবে আসল ঘটনায় আসার আগে অরিন্দমবাবু ওরফে বাজ পাখি লোকটা ব্যক্তিগত জীবনে কেমন তা একটু জেনে নেওয়া দরকার। প্রথমেই বলি, অরিন্দমবাবু বাজ পাখি ছদ্মনামের আড়ালে যত দুর্ধর্ষ গল্পই লিখুন না কেন, লোকটা কিন্তু এরকম দুর্ধর্ষ নন। বরং বলা যায় ভোলে ভালা, অমায়িক, সজ্জন। বেশভূষাতেও অতি সাধারণ। এত বড় সাহিত্যিক, অথচ অহংকার বোধ যদি বলো, একদম নেই। কোনো কিছু নিয়ে হইচই একদম পছন্দ করেন না। আলতু ফালতু 10 জনের সঙ্গে মেলামেশার ব্যাপারটাও তিনি সব সময় এড়িয়ে চলতেই ভালোবাসেন। আর সব সময় চেষ্টা করেন একা থাকতে। কিন্তু একা থাকবো বললেই তো থাকা যায় না। লেখকদের পেছনে ভক্তের উৎপাত সব সময় লেগেই থাকে। তাছাড়া মাঝে মধ্যে এদিক ওদিক সাহিত্য সভা করতেও যেতে হয়। অবশ্য সভায় টভায় যাওয়ার কথা উঠলে তিনি না না বলে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেন। কিন্তু নাছোড়বান্দাদের পাল্লায় পড়লে আর উপায় কি? তা একবার এরকমই একটা সাহিত্য সভায় তাঁর ডাক পড়ল মানে সে এক অদ্ভুত ব্যাপার। পোস্টকার্ডে একটা চিঠি এলো। চিঠিটা এরকম:
প্রিয় বাজ পাখি, আগামী শনিবার কুসুমপুর রেল ক্রসিংয়ের সংলগ্ন মাঠে একটা সাহিত্য সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনাকে আমরা সভাপতি হিসেবে পেতে চাই। আশা করি আমাদের মনোবাসনা আপনি পূর্ণ করবেন। ইতি, আপনার গুণমুগ্ধ এক ভক্ত। ভক্তের অবশ্য নাম নেই, তবে চিঠির ওপরে ঠিকানা আর পথ নির্দেশিকা রয়েছে। গ্রাম ও পোস্ট অফিস কুসুমপুর, বর্ধমান জেলা। জিটি রোড ধরে গোপীগঞ্জের বাঁ দিকের রাস্তায় 1 কিলোমিটারের মতো পথ। চিঠিটার দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন অরিন্দম বাবু। নিশ্চয়ই এ কোনো পাগলের চিঠি। পাগল না হলে বাজ পাখির মতো বিশিষ্ট কোনো লোককে এভাবে কেউ সাহিত্য সভায় যাবার জন্য আমন্ত্রণ জানাতে পারে? আশ্চর্য। ভাবলেন চিঠিটা ছিঁড়ে ফেলে দেবেন, কিন্তু পরক্ষণেই আবার কি খেয়াল হলো, চিঠিটা ড্রয়ারে ঢুকিয়ে রেখে দিলেন। তারপর এপাশ ওপাশ খানিকক্ষণ পায়চারি করে আবার গিয়ে লেখার টেবিলে বসলেন। টেবিলের ওপর তাঁর লেখা পাণ্ডুলিপিগুলি পেপারওয়েটে চাপা দেওয়া রয়েছে। নতুন একটা উপন্যাসে সবে উনি হাত দিয়েছেন। কয়েকটা পাতা মাত্র লেখা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই তিনি বইটার নামকরণও করে ফেলেছেন। রহস্য যখন গভীরে। ঘটনাটা যেভাবে উনি সাজাতে চাইছেন, তাতে নামটা যে বেশ জুৎসই হবে কোনো সন্দেহ নেই। অবশ্য লিখতে লিখতে এ নাম যদি পাল্টেও যায়, বলার কিছু নেই। লেখকদের লেখার ব্যাপারে এরকম প্রায়ই ঘটে। কেবল নাম কেন, অনেক সময় মূল কাহিনীটাই তো অন্যরকম হয়ে যেতে পারে। ড্রয়ার থেকে আবার চিঠিটা বার করলেন, আবার পড়লেন। তারপর কেমন যেন গোলক ধাঁধায় পড়ে গেলেন। মনে হলো নির্ঘাত কেউ ওর লেখা পাণ্ডুলিপিটা পড়ে বদমাইশি করে এই চিঠি লিখেছে। উপন্যাসে উনি পটভূমি হিসেবে কোনো এক কুসুমপুরের কথাই লিখেছেন। এটা কি করে সম্ভব হলো? আবার মনে হলো তাই বা কি করে সম্ভব? ওর এই লেখার টেবিলে তো কারুর হাত দেওয়ার কথা নয়। কে পড়ল তাহলে? অরিন্দমবাবু একটু উত্তেজিত হয়ে ভোলাকে ডাকলেন। ভোলা, এই ভোলা, এদিকে আয় তো। ভোলা তখন রান্নাঘরে অরিন্দমের জন্য বিকেলের টিফিন তৈরি করছিল। হারামজাদা, তোর চাকরি যদি আমি না খেয়েছি তো কি বললাম? ভোলা হাত মুছতে মুছতে ঘরে ঢোকে। কেন বাবু? কেন বাবু মানে? আমার লেখার টেবিলে কে হাত দিয়েছিল? আগে কেউ তো না বাবু। আপনি যখন ঘরে থাকেন না, এ ঘর তো তখন বন্ধ করেই রাখা হয়। তাহলে এই এই চিঠি এলো কি করে? চিঠিটা ভোলার সামনে এগিয়ে ধরেন অরিন্দম বাবু। কিন্তু ধরলে কি হবে? ভোলা ক অক্ষর গোমাংস। লেখাপড়ায় যদি শিখবে, তাহলে কি আর এ কাজ করে? ভোলা করুণ চোখে তাকালো।
বিশ্বাস করুন বাবু, এ ঘরে বাইরের লোক কেউ ঢোকেনি। আপনি একবার বারণ করে দিয়েছিলেন, তারপর থেকে আপনি না থাকলেও এ ঘরে আমি কাউকে ঢুকতে দেই না। অরিন্দমবাবু আরও কিছুক্ষণ তাকিয়ে রইলেন ভোলার দিকে। অনেক দিনকার পুরনো চাকর, আর তেমনি বিশ্বস্তও। ও যে মিথ্যে কথা বলবে তাও মনে হয় না। গলার স্বর নরম করে বললেন, তার মানে আমার কাগজপত্র কেউ ঘাঁটাঘাঁটি করেনি বলছিস? ভোলা আবার জোর দিয়ে বলল, বলছি তো বাবু, কেউ ঢোকেনি। অরিন্দমবাবু বললেন, ঠিক আছে, তোকে একটা কথা জিজ্ঞেস করি। তুই কুসুমপুর চিনিস? ভোলা এবার বোকার মতো তাকায়। কোন কুসুমপুর বাবু? কোন কুসুমপুর মানে? 10টা কুসুমপুর আছে নাকি? আগে হাবড়া ছাড়িয়ে একটা কুসুমপুর আছে, সেখানে আমার শ্বশুর বাড়ি ছিল। বউটাও মরে গেল, ও বাড়ির পাটও উঠে গেল। না না, ও কুসুমপুর নয়, বর্ধমান জেলার ভেতরে কোথাও হবে। চিনিস নাকি? ভোলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আগে না বাবু, ওখানেও কুসুমপুর আছে নাকি? না থাকলে তোকে এমনি এমনি জিজ্ঞেস করছি। যা পালা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ভালো কথা, জল খাবার কি করছিস শুনি? আগে লুচি ভাজছি, ফুলকো লুচি আর আলুর দম। তাছাড়া জল ভরা সন্দেশও আনিয়ে রেখেছি। ঠিক আছে, যা তাহলে, তাড়াতাড়ি কর। ভোলা ঘর থেকে বেরিয়ে যেতেই আবার পাণ্ডুলিপির দিকে নজর দিলেন অরিন্দমবাবু। সবেমাত্র কয়েক পাতা লেখা হয়েছে। যা লেখা হয়নি তা সব মনের মধ্যেই রয়েছে। ঘটনাটাকে ছমছম আধিভৌতিক করে তুলতে হবে, আর তা যদি করতে হয় তাহলে একটা অপঘাতে মৃত্যুর প্রয়োজন। আর সেটা ভেবেই অরিন্দমবাবু একটা লেভেল ক্রসিংয়ের কথা ভেবেছেন। লেভেল ক্রসিংয়ে একটা লোক ট্রেনে কাটা পড়ে মারা যাবে, তাই নিয়ে সাংঘাতিক উত্তেজনা। এরপর শুরু হবে লোকটার প্রেতাত্মার দৌরাত্ম্য। লিখতে লিখতেই সেসব ব্যাপার এসে যাবে। আর এই বইটাও যে পাঠক মহলে দারুণ সাড়া ফেলবে কোনো সন্দেহ নেই। মনে মনে বেশ উত্তেজিতই হচ্ছিলেন অরিন্দমবাবু, আর সেই সঙ্গে নিজের সম্পর্কে কেমন যেন স্বপ্ন দেখতেও শুরু করলেন। বাংলা সাহিত্যে তাঁর অমরত্ব এবার কে ঠেকায়? খানিকক্ষণ ওভাবেই কেটে গেল। তারপর ডিশে ফুলকো লুচি সাজিয়ে ভোলা এসে ঘরে ঢুকল। বাবু, চটপট এবার খেয়ে নিন দেখি। রাখ। অরিন্দমবাবু ফুটবলের মতো একটা লুচি হাতে তুলে নিয়েই আবার উহ উহ করে ডিশে নামিয়ে রাখলেন। কি গরম রে! ভোলা হাসে, হ্যাঁ 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 হ্যাঁ, হবে না, এই তো ঘিয়ের কড়াই থেকে নাবালাম, একটু জুড়োক, আলুর দম দিয়ে খান। তা তো খাবো, কিন্তু বুঝলি ভোলা, চিঠি নিয়ে খুব ভাবনায় পড়েছি রে। চিঠিতে কুসুমপুর
আর সেই লেভেল ক্রসিংয়ের কথা যদি না থাকতো তাহলে কিছু বলার ছিল না। বাবুর দুশ্চিন্তা লক্ষ্য করে ভোলার মুখেও দুশ্চিন্তার ছাপ পড়ে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি লিখেছে বাবু চিঠিতে? তেমন কিছু না, আগামী শনিবার একটা সাহিত্য সভা হবে কুসুমপুরে লেভেল ক্রসিংয়ের মাঠে। সেখানে আমাকে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছে আর কি। কে লিখেছে বাবু? নাম কি? নামই তো নেই, নিচে ইতি দিয়ে লিখেছে, আপনার এক গুণমুগ্ধ ভক্ত। আচ্ছা, তুই বল, আমার ভক্তের কি শেষ আছে? মাঝে মাঝে ভক্তের দল এসে অটোগ্রাফের জন্য কেমন ছেঁকে ধরে দেখিস না। ভোলা কি করে বলবে, চুপ করে থাকে। আলুর দমে লুচি জড়িয়ে মুখে দেন অরিন্দম বাবু। তারপর একটু ঠান্ডা জল গিলে নিয়ে বলেন, মাঝে মাঝে কি মনে হচ্ছে জানিস? যাই না, একবার ঘুরে দেখেই আসি। কে আমার ভক্ত, আর কি এমন সাহিত্য সভা? ভোলা একটু অবাক না হয়ে পারে না। সাহিত্য সভায় আপনাকে না নিতে এলে কি আপনার যাওয়া উচিত? আপনার মতো এমন নামজাদা লোক কি হুট করে ওখানে গিয়ে উপস্থিত হতে পারে? তা যা বলেছিস। না, একা একা খুঁজতে খুঁজতে কুসুমপুর যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, যাব না। প্রয়োজন হয় ওরা গাড়ি পাঠাক, তারপর দেখা যাবে। তুই এবার একটু জম্পেশ করে কফি বানা দেখি, খাই। ভোলা কফি বানাতে চলে গেল। অরিন্দম বাবুও চিঠির কথাটা মাথা থেকে তাড়াবার জন্য আবার তার লেখার কাগজ টেনে নিয়ে বসলেন। অনেক রাত অবধি জেগে সেদিন প্রায় আরও 15-16 পাতার মতো লিখে ফেললেন। তারপর কাগজপত্র সব টেবিলের ওপর চাপা দিয়ে বিছানায় এসে গড়িয়ে পড়লেন অরিন্দম বাবু। ঘুমিয়েও পড়লেন। আর ঘুমের মধ্যে গা ছমছম করা একটা স্বপ্ন দেখে তড়াক করে লাফিয়ে উঠে বসলেন। স্বপ্নটা ভারী অদ্ভুত। অরিন্দমবাবু দেখলেন একটা যেন ফাঁকা মাঠের ভিতর দিয়ে তিনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট গ্রাম মতো, বেশ কিছু গাছপালা, কিছু খড়ের চালওয়ালা বাড়ি ঘর উঠোন। কিন্তু মজার ব্যাপার হলো পুরো গ্রামটাই কেমন যেন ফাঁকা। কোনো লোকজন তো দূরের কথা, একটা পশু পাখিও চোখে পড়ল না। হঠাৎ মনে হলো যেন রেলগাড়ির শব্দ। কোনো একটা ট্রেন আসছে বোধ হয়। শব্দ লক্ষ্য করে গ্রাম ছেড়ে ছুটতে ছুটতে তিনি এগিয়ে চললেন। এগোতে এগোতে ছোট্ট একটা ফাঁকা মাঠ। মাঠ ছাড়াতেই একটা লেভেল ক্রসিং। এমন সময় কার যেন একটা গলা শুনতে পেলেন পেছন থেকে। স্যার, শুনছেন? কে? চমকে উঠেছিলেন অরিন্দম বাবু। পেছনে তাকিয়ে দেখলেন রোগা হিলহিলে চেহারার একটা ছোকরা। হ্যাঁ স্যার, আমি কাজল, কাজল সামন্ত।
অরিন্দমবাবু চিনতে পারলেন না ছেলেটাকে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি চাই? আমাকে নিয়ে একটা গল্প লিখবেন স্যার। আমার স্যার খুব ইচ্ছে আপনার উপন্যাসে আমি একটা চরিত্র হয়ে বেঁচে থাকি। হেসে উঠলেন অরিন্দমবাবু। তুমি কি তালেবর হে ছোকরা, যে তোমাকে নিয়ে লিখতে হবে? আজ্ঞে স্যার, আমার জীবনের কথা যদি একটু শুনতেন। বটে, এইটুকু তো বয়স তোমার, কি এমন কথা থাকতে পারে তোমার জীবনে? আপনি বিশ্বাস করবেন না স্যার, দারুণ একটা ট্র্যাজেডি রয়েছে আমার জীবনে। অরিন্দমবাবু কেমন হাঁ করে তাকিয়ে থাকেন ছোকরাটার দিকে। সত্যি বিশ্বাস করুন স্যার, দারুণ ট্র্যাজেডি, দেখবেন। ট্রেনটা ততক্ষণে দারুণভাবে শব্দ করতে করতে এগিয়ে এসেছিল। একেবারে লেভেল ক্রসিংয়ের কাছে আসতেই কাজল একটা ফান্ড করে বসল। ছুটে গিয়েই ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ওর ধড় আর মাথা আলাদা। বীভৎস দৃশ্য, ভাবাই যায় না। ভয়ে চোখ বুজে ফেললেন অরিন্দমবাবু। এ দৃশ্য দেখাই যায় না। খানিকক্ষণের মধ্যেই লেভেল ক্রসিং ছাড়িয়ে ট্রেনটা বেরিয়ে গেল। অরিন্দমবাবুও চোখ খুললেন। খুলতেই দেখলেন দু টুকরো হওয়া কাজল কোথায়? রেল লাইনের ওপর দাঁড়িয়ে আছে অক্ষত কাজলই, মুখে অল্প অল্প হাসি। তারপর হাসতে হাসতেই এগিয়ে আসতে শুরু করলো। এ যেন এক অকল্পনীয় দৃশ্য। কাজলকে ওভাবে এগিয়ে আসতে দেখেই ভয়ে চিৎকার করে উঠলেন অরিন্দমবাবু, আর সঙ্গে সঙ্গে তার ঘুমটাও ভেঙে গেল। ঘুম ভাঙলেও বুকের ভেতর ধড়ফড়ানি চলতেই লাগলো। বাকি রাতটা আর ঘুমুতে পারলেন না, বিছানায় বসেই কাটিয়ে দিলেন। তারপর ভোর হতে না হতেই ভোলাকে ডাকলেন। ভোলা, এই ভোলা, উঠবি না? ওঠ। ভোলা বেচারা চোখ কচলাতে কচলাতে বিছানা ছাড়ে। কি হয়েছে বাবু? কি হয়েছে মানে? কত বেলা অবধি ঘুমোবি শুনি? আজ কি বার মনে আছে? আজ্ঞে, আজ তো শনিবার। তাহলে? কি তাহলে? ভোলা ঠিক বুঝতে পারে না, বোকার মতো তাকিয়ে থাকে। আজ সেই সাহিত্য সভা না? কুসুমপুরে সাহিত্য সভা হবে বলে চিঠি এসেছে, তোকে বললাম না? আচ্ছা, ভুলো মন তো তোর। ভোলা বলল, সে তো বলেছিলেন বাবু, কিন্তু ওখানে আপনি যাবেন নাকি? হ্যাঁ রে, ব্যাপারটা একটু দেখে আসতে বড় ইচ্ছে করছে। যাই না, দেখেই আসি। আপনি একা যাবেন বাবু? ভোলা যেন অবাক না হয়ে পারে না। একা ছাড়া আবার দোকা পাবো কোথায়? তুই হারাধনকে বলে রাখিস, ও যেন গাড়িটা নিয়ে 4টের মধ্যেই এখানে চলে আসে। ভোলা অরিন্দমবাবুর আপাদমস্তক একবার চোখ বুলিয়ে নেয়। এরকম একা একা যে বাবু সাহিত্য সভায় যাবেন, ভোলা যেন তা ভাবতেই পারছে না।
অরিন্দমবাবু তাড়া লাগালেন, হাঁ করে দেখছিস কি? যা, আগে চাটা কর, তারপর হারাধনকে খবরটা দিয়ে আয়। বলবি দেরি যেন না করে। অনেক দূর যেতে হবে, একটু খোঁজাখুঁজিরও দরকার আছে, বুঝলি? ভোলা তাড়া খেয়ে রান্নাঘরে গিয়ে ঢুকে পড়ল। কি জানি, বাবুর রকম সকম কোনো কিছুই ওর মাথা দিয়ে ঢোকে না যেন। জিটি রোড ধরে গোপীগঞ্জে পৌঁছতে অসুবিধে হলো না। হারাধন চৌকস ড্রাইভার, তাছাড়া হাইওয়েতে প্রায়ই ওকে গাড়ি নিয়ে বেরুতে হয়। গোপীগঞ্জের মোড়ে এসে হারাধন বাবু বলল, বাবু এবার কি বাঁ দিকে যাব? একটু জিজ্ঞেস করে নাও না, কুসুমপুরটা মনে হচ্ছে এই রাস্তাতেই হবে। হারাধন এক চায়ের দোকানিকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে বাঁ দিকেই গাড়ির বাঁক নিল। এগোতে এগোতে শেষ পর্যন্ত চোখে পড়ল একটা লেভেল ক্রসিং। হ্যাঁ, এই ক্রসিংটাই হবে। গাড়ি দাঁড় করালেন অরিন্দমবাবু। ঘড়ি দেখলেন, প্রায় 7টা বাজে। গাড়ি থেকে নামলেন। তুমি এখানেই একটু দাঁড়াও হারাধন, আমি ক্রসিংটা পেরিয়ে ওপারে এগিয়ে একটু দেখে আসি। তারপর ধীরে ধীরে এগোতে লাগলেন অরিন্দমবাবু। লেভেল ক্রসিংটা পেরুতেই মাইকের শব্দ শুনতে পেলেন। দেখলেন বেশ খানিকটা দূরে একেবারে গ্রামের গায়ে গায়ে একটা সভারই কাজ চলছে। উত্তেজনায় দ্রুত পা ফেলে এগিয়ে গেলেন। কে যেন একজন গুরু গম্ভীর গলায় বক্তৃতা ঝাড়ছে। আরও একটু এগিয়ে ডায়াসের দিকে তাকিয়ে তিনি অবাক। এটা কি সাহিত্য সভা না শোক সভা? ডায়াসে টেবিলের ওপর ফুল টুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে একটা ছবি। এই কি তবে ওর স্বপ্নে দেখা কাজল নাকি? অরিন্দমবাবু পাশের এক ভদ্রলোককে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল দাদা? ভদ্রলোক ঘাড় ঘুরিয়ে তাকালেন। তাকিয়েই যেন অবাক। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আমাকে? না না, আমাকে আবার কোথায় দেখবেন? না মশাই, দেখেছি। আচ্ছা, আপনি কি সেই বাজ পাখি? অরিন্দম বুঝলেন তিনি ধরা পড়ে গেছেন। মৃদু একটু হাসলেন শুধু। ভদ্রলোককে তখন আর পায় কে? স্বয়ং বাজ পাখিকে এখানে পাওয়া যাবে ভাবা যায়? বললেন, একেই বলে ভক্তের টান। ছেলেটা আপনার দারুণ ফ্যান ছিল মশাই। এমনই কপাল, ওই লেভেল ক্রসিংয়ে পার হতে গিয়ে রেলে কাটা পড়ে জীবনটাই দিয়ে বসল। ছেলেটার নাম কি কাজল? হ্যাঁ, কাজল, কাজল সামন্ত। আপনি চেনেন ওকে? না, ঠিক চিনি না, তবে। ততক্ষণে আরও কয়েকজন এগিয়ে এসেছে। ভদ্রলোক বললেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এটা শোভা পায় না। আসুন, আমার সঙ্গে আসুন।
অরিন্দম বাবুকে একরকম প্রায় টেনেই ডায়াসে তুলে দিলেন ভদ্রলোক। চারপাশে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল, বাজ পাখি এসেছেন, বাজ পাখি। অরিন্দম বাবুকে বক্তৃতাও দিতে হলো মঞ্চে। লেখক মানেই বক্তৃতা দেওয়ার ব্যাপারে ওস্তাদ। কাজল সম্পর্কে কিছু না জেনেও তিনি টানা 1 ঘন্টা বক্তৃতা দিলেন। বললেন, তিনি এখন যে উপন্যাস লিখতে শুরু করেছেন তার নাম রহস্য যখন গভীরে। এই উপন্যাসের যে প্রধান চরিত্র তাকে সন্ধান করতেই তিনি বেরিয়েছিলেন। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তাকে তিনি পেয়েও গেছেন। আচ্ছা, আপনাদের কাছেই প্রশ্ন রাখছি, বলুন তো সে কে? দর্শকদের দিকেই প্রশ্নটা তিনি ছুঁড়ে দিলেন, কিন্তু দর্শকদের ভেতর থেকে কোনো রকম উত্তর না আসায় তিনিই উত্তরটা দিয়ে দিলেন। সে হচ্ছে আপনাদের এই কুসুমপুর গ্রামের কাজল। সঙ্গে সঙ্গে হাততালিতে সরগরম হয়ে উঠল আসর। অরিন্দম বাবু মাইক ছেড়ে একগুচ্ছ ফুল নিয়ে ছড়িয়ে দিলেন কাজলের ছবির ওপর। কুসুমপুরের মানুষ দু চোখ ভরে তাকিয়ে রইলেন বিশ্বজয়ী এক লেখকের দিকে। ধন্য হয়ে গেলেন সবাই।